This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই নজর রাখবো আজকের সবথেকে বড় বিতর্কের দিকে। আপনি বাঙালি, বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছেন, নেমন্তন্ন রক্ষা করতে গিয়েছেন, গিয়ে খেতে বসে দেখলেন শুধুই একের পর এক নিরামিষ পদ। এই ধোকার ডালনা পড়ছে, ছানার আইটেম পড়ছে, ফুলকপি পড়ছে, আলু পটল পড়ছে, কিন্তু মাটন আসছে না, কাতলা কালিয়া আসছে না, চিংড়ি আসছে না, চিকেন আসছে না। কেমন মুড অফ হয়ে যাবে না? এইরকমই একটা ভাবনা প্রায় কাছাকাছি ভেবে ফেলেছেন তৃণমূলের অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি আজকে সংসদ চত্বরে দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করতে গিয়ে নিজস্ব মত প্রকাশ করেছেন। শত্রুঘ্ন সিনহা মনে করছেন গোটা দেশ থেকে আমিষ নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত। অর্থাৎ কোথাও তিনি এটা মনে করছেন যে দেশবাসীর উচিত আমিষ না খাওয়া। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বারবার আরএসএস বিজেপিকে নিশানা করেছেন যে তারা খাদ্যাভ্যাস স্থির করে দেয়, মানুষের ব্যক্তি স্বাধীনতায় হেসেলে হস্তক্ষেপ করে। এবার শত্রুঘ্ন সিনহা তো সেই একই কাজ করে ফেললেন। বিহারী বাবু কি দলকে সেম সাইড গোল খাওয়ালেন? ননভেজ ही बैन होना चाहिए। ননভেজ ব্যান, মাছ মাংস বন্ধ। সংসদ চত্বরে দাঁড়িয়ে বলেছেন শত্রুঘ্ন সিনহা। আসানসোলের তৃণমূল সাংসদ। বাংলার সাংসদ চাইছেন দেশে শুধু নিরামিষ থাকুক, মানে বাঙালির প্রাণের প্রিয় মাছ নিষিদ্ধ হবে। মাছ ছাড়া বাঙালি তো জল ছাড়া নদী। সেই শৈশব থেকেই খোকা যাবে মাছ ধরতে ক্ষীরে নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। শৈশব থেকে বৃদ্ধ বাঙালির আমিষ প্রীতি বরাবরেরই। শুধু মাছ নয়, সপ্তাহান্তে চিকেন, উৎসবে মাটন। এমন ভোজন রসিক বাঙালিকে এ কি শোনালেন বাংলার সাংসদ? বিষয়টা শুধু মাছ ভাতে বাঙালিতেই আটকে থাকছে না। কে কি খাবে, কে কি পরবে, এই স্বাধীনতায় সবচেয়ে সরব তো তৃণমূলই। তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না, কে কি খাবে সেটাও ঠিক করে দেবে। প্রধানমন্ত্রী সভা করে বলেছেন যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা একমত? বঙ্গবাসীকে দেশ বিরোধী বলছে, আপনারা একমত? নিশানা বিজেপিকে, অথচ বিজেপির ন্যারেশনেই কি পা দিয়ে ফেললেন প্রাক্তন বিজেপি নেতা। ঠিক কোন প্রসঙ্গে দেশে আমিষ বন্ধের সওয়াল করলেন তিনি। क्या है इसमें? आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो, मुझे लगता बीफ क्या नॉन-वेज ही बैन होना चाहिए। কে কি খাবে সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করে বিজেপি। কংগ্রেস থেকে সমাজবাদী পার্টি সব বিরোধীরাই এই অভিযোগে সরব। তবে মেরুকরণের রাজনীতিতে এ নিয়ে সবচেয়ে সরব তৃণমূলই। সেই তৃণমূল সাংসদের আমিষ মন্তব্যে শোরগোল তো হবেই। এরা বিজেপি সাংসদ ছিল, যে তার কারণে তৃণমূলে এসছেন, পুরনো অভ্যাস ভুলতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলুন আপনি শত্রুঘ্ন সিনহাকে সাপোর্ট করেন কিনা, আমি মাছ মাংস ডিম খাবো কিনা আপনি ঠিক করুন, বাঙালি খাবে কি খাবে না। আপনি 24 ঘন্টার মধ্যে শত্রুঘ্ন সিনহার যে মতামত লেগেছে, আপনার সংসদে দাঁড়িয়ে কথা বলেছে, আপনি স্পষ্ট করে জানান যে এই মতকে তিনি সমর্থন করেন কি করেন না। খাদ্যকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা জন্ম থেকে আমিষ খেয়ে মানুষ। আমাদের এখন যদি কেউ বলে জোর করে ভেজ খেতে হবে, ভেজ আমরা পছন্দ করি, কিন্তু তা বলে আমিষ বন্ধ করব, এটা হতে পারে না। এইটা একদমই অবাস্তব কথা, এটা বলা যায় না। গুজরাটের ভাবনগর জেলার পালিতানা শহরকে বিশ্বের প্রথম আমিষ নিষিদ্ধকারী শহর হিসাবে ঘোষণা করেছে গুজরাট সরকার। যদিও তার নেপথ্যে দীর্ঘদিন ধরেই জৈনদের আন্দোলন, কারণ শহরটি জৈনদের পবিত্র তীর্থক্ষেত্র। গত বছর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজকোট, ভদোদরা, জুনাগড় এবং আহমেদাবাদের মতো শহরে আমিষ জাতীয় খাবার তৈরি এবং সাজিয়ে রাখা নিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু সার্বিক নিষেধাজ্ঞা কোথাও নেই। বাঙালি হয়ে আফটার অল করবো না, কারণ বাঙালি মানেই মাছে ভাতে। বাঙালিরা মাছ ভাত মাংস ছাড়া ইম্পসিবল। তো মানে আমার পার্সোনাল দিক থেকে আমি সাপোর্ট করি না। ভারতীয় সংবিধান খাবারের উপরে কোনো রেস্ট্রিকশন করেনি, কখনো সাপোর্ট করি না। এটা ইন্ডিভিজুয়াল ডিসিশন আছে, কি খাবে কি খাবে না, কেউ কিছু করতে পারে না। শত্রুঘ্ন সিনহা বিজেপিকে টার্গেট করতে গিয়ে বাঙালিকেই টার্গেট করে বসলেন। পরেশ রাওয়ালের মতোই কি বাঙালির সেন্টিমেন্টে আঘাত করে বসলেন? গুজরাটের একটি সভা থেকে দিল্লির আম আদমি পার্টিকে নিশানা করতে গিয়ে মাছের প্রসঙ্গ তুলেছিলেন বিজেপির পরেশ রাওয়াল। রাজনীতির জায়গায়
বাঙালির মাছ হৃদয়ে। সেবার তীব্র সমালোচনার জেরে ক্ষমা চেয়েছিলেন পরেশ রাওয়াল। কিন্তু শত্রুঘ্ন শুধু বাঙালি নয়, তিনি তো তৃণমূলেরই উল্টো পথে হাঁটলেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়েরই উল্টো পথেই হাঁটলেন, তৃণমূলকেই সেম সাইড গোল খাওয়ালেন। শত্রুঘ্নকেও কি শৃঙ্খলা রক্ষা কমিটির কোপে পড়তে হবে? যেমনভাবে উল্টো পথে হাঁটায় কেস খেয়েছিলেন ভরতপুরের হুমায়ুন কবির, নাকি এ ব্যাপারে খামোশি থাকবে হাসপুল শিবির? TV9 বাংলা। বিতর্ক নিয়ে যখন কথা হচ্ছে তখন বীরভূমে একবার নজর রাখতেই হবে। তার কারণ অনুব্রত মণ্ডলের একটা সময় আনঅফিশিয়াল স্লোগান হয়ে দাঁড়িয়েছিল খেলা হবে। তবে শুধু মুখে বলাই নয়, রীতিমতো এই সমস্ত খেলায় জয়ও হতো তার। কিন্তু সময় বদলেছে। দীর্ঘ সময় তিনি জেলে কাটিয়েছেন। জেল থেকে ফিরে আসার পর একবারের জন্যও এই আনঅফিশিয়াল স্লোগান মানে খেলা হবে সেটা আমরা কেউ কিন্তু শুনিনি। কিন্তু যারা বিশেষজ্ঞ মহল, যারা এই রাজনীতি নিয়ে একটু চর্চা করে থাকেন, তারা কিন্তু বলছেন মুখে না বললেও খেলা শুরু হয়ে গিয়েছে। এই খেলা মূলত কাজল শেখ আর অনুব্রত মণ্ডলের মধ্যেই হচ্ছে। কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়ছে না। তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন, বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। সে বলবো কি বলছে, তার নামটা করে আমি তাকে হাইলাইট করব না। হাইলাইট তো হয়েই যাচ্ছে, লুকিয়ে যে রাখা যাচ্ছে না। অনেকেই বলছেন ডুয়েল স্টার্ট হয়ে গেছে। দ্বন্দ্ব ছিলই, সেই দ্বন্দ্বের আগুনে ঘি পড়লো কিভাবে? হ্যাঁ, মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল। আমরা তো 4বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম, 100বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। কাজল শেখ জেলা সভাধিপতি, অনুব্রত জেলা সভাপতি। জেলা পরিষদের কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন অনুব্রত। ব্যাস, বীরভূমে পুরনো খেলা বোধ হয় শুরুই হয়ে গেল, মনে করছেন অনেকেই। আঙুর ফল টক, কারণ হয়তো খেতে পাচ্ছে না, না পাওয়ার জন্য বলতে পারে। ও কি বলছে আমার দেখে লাভ নেই, আমি জীবনে কাটমানি খাই না। ততক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত কোর কমিটি বীরভূম জেলা চালাচ্ছে, কোর কমিটি বীরভূম জেলা চালাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা গাছকে দাঁড় করিয়ে দেয়, যদি বলে এই তোর নেতা এই বীরভূম জেলা চালাবে, আমি তাকেই মেনে নেবো। আমাকে মমতা ব্যানার্জি বলেছে তুমি আউসগ্রাম মঙ্গলকোট দেখো, বলছে এরকম কোনো ঘোষণাই হয়নি, তাহলে কিভাবে ঘোষণা করতে? আরে ভাই, সেটা তো আমি তাকেই জিজ্ঞেস করুন, আমি কি করে বলবো? মমতা ব্যানার্জি ঘোষণাটা তার কানে কানে করবে না ফোনে করবে সেটা আমি বলতে পারবো না ভাই। নাম করছেন না কাজল, নাম নিচ্ছেন না অনুব্রত, কিন্তু দুজনের মনে যে দুজনেরই নাম তা তো স্পষ্ট হচ্ছে ফাটল। তত্ত্ব হচ্ছে বীরভূমের রাজনীতি, যে রাজনীতিতে একটা সময় বারবার উত্তপ্ত হয়েছে লাল মাটি। কার শাসন কতটা শান্তিপূর্ণ চলছে সেই নিয়েও চর্চা। জেলে যাওয়ার পর গুটিয়ে থাকা কাজল শেখকে ফের লাইমলাইটে নিয়ে এসেছিল দল। জেলা সভাপতি অনুব্রতকে রেখেও কোর কমিটির মাধ্যমে জেলা পরিচালনার চেষ্টা হয়েছিল। 24-এর ভোটে একইভাবে সবুজ আবির উড়েছে। অনুব্রতহীন জেলায় কাজল শেখ করে দেখিয়েছেন। এবার ফিরে এসে পুরনো সাম্রাজ্য ফিরে পেতে চান অনুব্রত। এই থেকেই দ্বন্দ্ব বাড়ছে, চরমে উঠছে কাজিয়া। 2023-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি। বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে আমি বলছি, বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি, কিন্তু কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে। কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও গুলিবাজি হচ্ছে, কোথাও পুলিশকে মারা হচ্ছে। অনুব্রত মনে করিয়ে দিচ্ছেন ট্র্যাক রেকর্ড তাঁরও খারাপ নয়। 19-এ মারপিট হয়েছিল, 21-এ মারপিট হয়েছিল, 16-তে মারপিট হয়েছিল, 11 মানুষ মার্ডার হয়নি, তো 16তে তো মার্ডার হয়নি, 19-এ তো মার্ডার হয়নি, 14তে তো মার্ডার হয়নি, আবার 21 লাস্ট ভোট করেছি, কই মার্ডার হয়নি, মারামারি হয়নি, কিছু হয়নি। সেটা বলতে হবে। কে কি বলছে ওসব ব্যাপারে কান দিতে রাজি নয়। বাঘ আর সিংহ নাকি জঙ্গলের এক এলাকায় থাকে না। বীরভূমের রাজনীতিতেও কি বাঘ আর সিংহ ঘুরে বেড়াচ্ছে? রাজনীতির কারবারিরা বলছেন বাঘ আর সিংহ দুজনকেই প্রয়োজন, আর সেই প্রয়োজনেই বিপদ বাড়ছে না তো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জল্পনা বাড়িয়ে দিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজ। কুলপির একটি সভায় শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে তিনি বলছেন, শুভেন্দুদা হতাশ, দিল্লি যদি না কথা শোনে তাহলে নিজেদের পথ নিজেরাই পরিষ্কার করে নেব। আচ্ছা, ঠিক কেন এমন মন্তব্য করলেন তিনি? শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন। দক্ষিণ 24 পরগনার কুলপির সভায় সদ্য পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত কার্তিক মহারাজের মন্তব্য নিয়ে জোর জল্পনা।
রাজ্যের বিরোধী দলনেতাকে নিয়ে কার্তিক মহারাজ যখন এই কথাগুলো বলছেন, সেই সময় ওই মঞ্চেই বসে শুভেন্দু অধিকারী। শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন, যদি দিল্লি আমাদের কথা না শোনে, আমরা বাংলার বাঙালি, আমরা নিজেদের পথ চলার পথ পরিষ্কার করে নেব, দিল্লির জন্য আর অপেক্ষা করা যাবে না। বললেন নিজেদের চলার পথ পরিষ্কার করে নেবেন। কোন পথ? নতুন কোন পথ? নতুন রাজনৈতিক দল? মঙ্গলবার অবশ্য জল্পনা উড়িয়েছেন কার্তিক মহারাজ। কি নতুন কোনো রাজনৈতিক দল হতে পারে? সেসব কোনো সম্ভাবনাই নেই, আর আমি রাজনীতির সঙ্গে সেরকম যুক্ত নেই। তবে নতুন জল্পনার ইন্ধন দিয়েছেন। কেন হতাশ হয়ে পড়ছেন তার ইঙ্গিত দিয়েছেন কার্তিক মহারাজ। আমি দিল্লি যাব, নতুন কিছু নয় যে আমাদের সাধারণ মানুষের মধ্যে ইডি সিবিআই নিয়ে একটা প্রশ্ন জাগছে, সেই প্রশ্ন আমার মধ্যেও জাগছে, এবং যারা রাজনীতি করেন তাদের মধ্যেও প্রশ্ন জাগছে। সেই প্রশ্নটা নিয়েই বলেছিলাম আর কি। বিভিন্ন দুর্নীতি তদন্তে ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে রাজ্যের বিজেপি নেতারাই হতাশা প্রকাশ করেছেন। যে তালিকায় ছিলেন শুভেন্দুও। ইডির আধিকারিকরা অসম্পূর্ণ রিপোর্ট সাবমিট করেছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাদের আরও সিরিয়াস হওয়া উচিত। তবে তাদের উপর আমার ক্ষোভ আছে। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছি, সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জিকে তারা ছেড়ে রেখেছে। মমতা ব্যানার্জিকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সিবিআইয়ের। অনন্তকাল ধরে এই যারা ভেটারেন স্ট্যাম্প চোর, যাদের পশ্চিমবাংলার 10 কোটি মানুষ জেলে দেখতে চায়, তাদের বিষয়ে আরও তৎপরতার সঙ্গে তদন্তকে গুটিয়ে আনা দরকার। সাম্প্রতিক সময় তিলোত্তমা মামলাতেও সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে, যে বিষয়টিকে বারবার হাতিয়ার করেছে রাজ্যের শাসক দল। মার্চে দিল্লিতে গিয়ে এই বিষয়টি নিয়ে সরব হবেন বলে জানিয়েছেন কার্তিক মহারাজ। দিল্লি একদম রাজ্যের দিকে তাকিয়ে আছে, যাতে দিল্লির পারপাস সার্ভ করতে পারে তৃণমূল। বিজেপি অথবা আরএসএস তার সুবিধে হয় যেন তৃণমূলের জন্য বিজেপিতে থেকে তৃণমূল করা এবং তৃণমূলের থেকে বিজেপি করা, তার জন্য একটা ফিল্ড হিসেবে পশ্চিমবাংলাকে দিল্লির নেতারা ভালো করে দেখছেন। স্বামী প্রদীপ্তানন্দজি পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের একটি অন্যতম মুখ। সনাতনী হিন্দু বাঙালিকে জাগানোর এই কর্মযজ্ঞে ভারতীয় জনতা পার্টি যারা মনে করে এই অপশাসন পাপকে দূর করতে হবে, আমরা তার পক্ষে রয়েছি। কার্তিক মহারাজের পদ্মশ্রীটা একটু বিশ্রীশ্রী, তিনি আবার আজকে দেখা যাচ্ছে বিক্ষুব্ধ পদ্মশ্রী। বিজেপিতে বিক্ষুব্ধ বিজেপি আছে জানি, কিন্তু বিজেপির মধ্যে আবার বিক্ষুব্ধ পদ্মশ্রী আছে, সেটা আজকে জানা গেল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 12 লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8ম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে দাঁড়িয়ে এই তথ্য পরিসংখ্যান পেশ করেছেন, এহেন দাবি করেছেন। রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। এদিকে বিজেপি তথ্য পরিসংখ্যান সামনে এনে দাবি করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিসংখ্যান দিচ্ছেন বা যে দাবি করছেন তা অসাড়। These business summits, some people ask, why this business summit? I said, we started, but now every state is doing it. What is the wrong? শুরুটা করেছিলেন 2016-এ, দেখতে দেখতে 8 পা। বুধবার নিউ টাউনে 8ম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। মঞ্চ আলো করে বসতে দেখা গেল মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, ভুটানের প্রধানমন্ত্রীকে। Bengal is your sweet home, and it is your sweet home, and it is your sweet destination, and it is your positive destination. Please come and invest Bengal. সম্মেলনের ট্যাগলাইন ধরেই মুখ্যমন্ত্রী বললেন, বেঙ্গল মিন্স বিজনেস। তার সঙ্গে গলা মেলাতে দেখা গেল মুকেশ আম্বানিকেও। Today, Bengal means efficient implementation. In short, Bengal under Mamta Didi means business, and Mamta Didi always means business, and business from her heart. Jio is also building Bengal's first cable landing station in Digha, so that we have fiber connectivity directly into West Bengal. It will be commissioned early next year and will become a gateway for Bengal's digital leadership in eastern India. দুর্গাপুর
রংপুরে বিমানবন্দর থেকে শালবনীতে পাওয়ার প্ল্যান্ট, বিনিয়োগ কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন সজ্জন জিন্দাল। Plan to invest into 2 into 800 megawatt power plant in Shalboni with an investment of 16,000 crore rupees. We will be ready to invest another 16,000 crores to double the capacity to 3,200 megawatts. এই সম্মেলন থেকেই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, জানান বৃহস্পতিবার থেকেই দেউচা পাচামিতে কয়লা তোলা শুরু হবে। সেকেন্ড লার্জেস্ট কোল ফিল্ড আমরা কাল থেকে শুরু করব কাজ। আপনাদের ছেলেমেয়েরাই লোকালি চাকরি পাবে, আপনারা খুশি হবেন। এখানে মোর দ্যান লাখ পিপল উইল বি ওয়ার্কিং অ্যান্ড অলসো দেয়ার উইল সো মেনি অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি অলসো। এদিন আম্বানি জিন্দালদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তার দাবি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলায় 12 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। আই এম হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট প্রজেক্টস worth more than rupees 12 lakh crore have already taken off and the remaining are in various stages of implementation. 5 বছরে পশ্চিমবঙ্গের বিদেশি বিনিয়োগের পরিমাণ 12,827 কোটি টাকা, যা সারা দেশের বিনিয়োগের mere 0.7%. For them I want to say that I don't need a clarification from you people who wants to do the politics, but I need the clarification for the common people. বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ উগরে দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। লিখলেন, উত্তর দিনাজপুর বঞ্চিত, বাণিজ্যের বড়দিনে এই ছোট ছোট বিতর্কগুলো জিয়েই রইল। দীক্ষা ভুইয়ার রিপোর্ট, TV9 বাংলা। কয়েক কোটি টাকা খরচে শিল্প সম্মেলন করছে রাজ্য সরকার। তাতে আমন্ত্রিত ছিলেন হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তিনি এ রাজ্যে এসে এবং সেই শিল্প সম্মেলনে যোগদান করে নিজের রাজ্যের মানে ঝাড়খণ্ডের প্রচার করে গেলেন, বিজ্ঞাপন দিয়ে গেলেন বলা যেতে পারে। এবং তার পাশাপাশি শিল্পপতিদের তার রাজ্যে আসার আমন্ত্রণও জানালেন এবং তার পাশাপাশি বললেন ঝাড়খণ্ড ঠিক কোথায় কোথায় এগিয়ে রয়েছে, শোনালেন সমস্তটা, অর্থাৎ যাকে বলে সুযোগের সদ্ব্যবহার। প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী, তার চেয়েও বড় কথা ইন্ডি ঐক্যের শরীর। সেই সূত্রেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল নবান্ন, যে অনুষ্ঠানে হাজির আম্বানি থেকে জিন্দাল। সুযোগের সদ্ব্যবহার করতে বিন্দু মাত্র ভুল করেননি হেমন্ত সোরেন। झारखंड प्रदेश खनिज संपदाओं का ये राज्य है। लगभग 40% से अधिक खनिज संपदा हमारे राज्यों में पाया जाता है। ঝাড়খণ্ডের খুনির কথা বলেই থেমে থাকেননি হেমন্ত সোরেন। বস্ত্র শিল্প থেকে পর্যটন শিল্প, সব সম্ভাবনার কথাই শিল্পপতিদের সামনে তুলে ধরেছেন। वादियां हैं, पर्यटन की असीम संभावनाएं हैं, टेक्सटाइल के क्षेत्रों में भी बहुत अच्छी उपलब्धि की ओर आगे जा सकते हैं। देश का सबसे अधिक तसर की अगर उत्पादन होती है तो हमारे राज्य में ही होती है। कई ऐसे चीज़ें हैं जो हमारे राज्य में देश के सबसे अधिक उत्पादन रॉ मटेरियल के रूप में होता है। নিজের রাজ্য শিল্পপতিদের আমন্ত্রণও জানিয়েছেন হেমন্ত সোরেন। हम चाहते हैं कि यहाँ के जितने भी उद्यमी आए हैं, हमारे राज्य में भी आप सबका स्वागत है। যে মঞ্চের আলোচ্য এগিয়ে বাংলা, সেখানেই এগিয়ে ঝাড়খণ্ডের গল্প শুনিয়ে গেলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী। এ কেমন হলো? খোঁজা দেওয়ার সুযোগ হাতছাড়া করছেন না বিজেপি বিধায়করা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আমাদের মুখ্যমন্ত্রী দিদির ভাই, ছোট ভাই, তিনিও জানেন যে পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি আসবে না। ওই প্রতি বছরই এই রঙ্গ সম্মেলন হয়, ভঙ্গ সম্মেলন তো নয়। তৃণমূলের যুক্তি, হেমন্ত সোরেন যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে এই কাছাকাছি যে দেশ তখনই এগোতে পারে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে চলা, অর্থাৎ আমরা ঝাড়খণ্ডকে সহযোগিতা করব, ঝাড়খণ্ডের সম্পদ আমাদের উন্নয়নে কাজে লাগবে। ঝোঁক বুঝে কো হেমন্ত সোরেন কি বুঝিয়ে দিলেন না? দীক্ষা ভুইয়ার রিপোর্ট, TV9 বাংলা। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন বিজিবিএস মানে গুলি বোমা সম্মেলন। মালদার চেয়ে বড় উদাহরণ আর কি বা হতে পারে বলুন? খুন খারাপি বোমাবাজির কারণে মালদা বিগত কয়েকদিনে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে।
আর এবার জমি মাফিয়াদের দৌরাত্ম্য। অভিযোগ, রাজ্য সেচ দপ্তরের ক্যানেল এবং জমি নাকি বিক্রি করে দিচ্ছে জমি মাফিয়ারা। আর এরই বিরুদ্ধে এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন কৃষকরা। হরিশ্চন্দ্রপুরের বালাপাথর গ্রাম এলাকার কৃষকদের অভিযোগ, এলাকায় কিছুদিন ধরেই মাটি মাফিয়াদের আনাগোনা বেড়েছে। রাজ্যের সেচ দফতরের 1.5 বিঘা জমি ও ক্যানেল রয়েছে, মাটি ফেলে সেই খাল বুঝিয়ে প্লট করে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। 6 লক্ষ টাকায় প্লট বিক্রি করা হচ্ছে। ইশাক নামে এক ব্যক্তির নাম উঠে আসছে। ইশাক তার দলবল নিয়ে বাঁশ দিয়ে ঘিরে চলেছে খাল ভরাটের কাজ। খালের জল চাষের জমিতে ব্যবহার করছেন কৃষকরা। খাল বুঝিয়ে ফেললে কৃষিকাজে সমস্যা হবে। অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। কিছু কিছু লোক 2-4টা লোক মানে পয়সা খেয়ে লোকের বসে গেছে চুপচাপ। কতবার জানাচ্ছি, কোর্টের কাগজ আছে, মদত না পেলে কি করে সাহস হচ্ছে আর কি করে জমিটাকে ওরা বারবার এরকম ঘেরতে দেখছি। হঠাৎ করে কাল বাস টাস ঘেরাও করে দিয়ে একটা দখলের প্রচেষ্টা করে একটা মাটি ভরাটের পরিকল্পনা করছে, এটা খবর পাই আমরা। এই অভিযোগ ঘিরে এলাকায় তুঙ্গে রাজনৈতিক চাপানুতো। শাসক দলের নেতারা যদি মদত না দেয় তাহলে কারো হিম্মত নাই যে সরকারি জমি ক্রয় বিক্রি করা যায়। মুখ্যমন্ত্রী নিজে বলে গেছেন যে সে যে দলেরই হোক, যেই হোক, যারা সরকারি জমি তছনছ করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। কার মদতে সরকারি জমি বিক্রি হয়ে যাচ্ছে? প্রশাসন কি কিছুই জানে না? ক্যানেল পুরো মাটি ভরাট করে দিচ্ছে মাফিয়ারা, এটা নিয়ে কি বলবেন? অভিযোগ আসলে আমি নিশ্চয়ই খতিয়ে দেখব কি হয়েছে। খাল বোঝানোর অভিযোগে সরব গ্রামের মানুষ। প্রতিবাদে এদিন পথে নেমে বিক্ষোভ দেখান তারা। শেষমেশ পুলিশ অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। মালদা থেকে সুব্রত ভট্টাচার্য, TV9 বাংলা। দেখুন, মালদায় যা ঘটছে তা নিয়ে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠবেই। কারণ দিনে দুপুরে সোনার দোকান থেকে গয়না চুরি এবং সেই ছবি ধরা পড়লো সিসিটিভিতে। এবং পুলিশ কি বলছেন জানেন? পুলিশ বলছেন মহিলা গ্যাং ঘুরে বেড়াচ্ছে রীতিমতো এবং তারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। 5 ফেব্রুয়ারি 2025 বুধবার 10 গ্রাম গয়নার সোনার দাম ৭৯,৬০০ টাকা। যা দাম বেড়েছে তাতে অনেকেরই নাগালের বাইরে সোনার গয়না। কিন্তু সেই সোনাই যদি বিনামূল্যে পকেটে চলে আসে, জাদুর জোরে নয়, হাত সাফাইয়ের দৌলতে, যেমনটা হলো মালদায়। মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউয়ের পাশে এই সোনার দোকান। ঘড়িতে তখন দুপুর 1:45। 2 মহিলা দোকানে ঢুকে সোনার চেন লকেট দেখতে চান। ক্রেতার আবদার মতন দোকানদারও একে একে সোনার চেন টেবিলের উপর সাজিয়ে দেন। 2 মহিলা নাড়াচাড়া করে সেগুলি দেখতে থাকেন। তার মধ্যেই হাত সাফাই। সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে বয়স্ক মহিলা একটি চেন দেখার ভান করে শটান হাতের তালুতে লুকিয়ে ফেলেন। তারপর অন্য চেনগুলি দেখে টেবিলে রাখলেও লুকিয়ে রাখা চেন আর সামনে আসেনি। এরপরই 2 মহিলা দোকানদারকে জানান। যখন দেখায় সে দেখতে দেখতে দেখছি যে আস্তে আস্তে বুঝতে পারেনি, নিয়ে বললো যে ঠিক আছে আমার এই চেনটা লকেটটা পছন্দ হলো, রাখুন, আমি এসে পরে নিয়ে যাচ্ছি বলে দিয়ে চলে গেল। তারপরে আমি যখন চেনটা মিলাচ্ছি দেখছি চেনটা নেই। কোন কৌশলে হাত সাফাই হলো? এই যে হাতের মধ্যে নিয়ে নিল একটা চেন, এখান থেকে চেন হাতের মধ্যে নিল, চেনটা রাখবেন হাতের মধ্যে, ঠিক আছে চেন। এবং একটু হাতটাকে নিয়ে সাইডে লেফট সাইডে যে খালের ব্যাগটা আছে ওনার কাছে রেখে দিই, হাতটা রেখে দিল, হাতের কাছে রেখে দিল, অন্ধকার নিচে নামে না, আপনার একটা দেখে এভাবে নিয়ে বেরিয়ে যাবে। দিনে দুপুরে সোনার দোকান থেকে গয়না চুরি। ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীরা। কয়েকদিন আগেই শহরের এক সোনার দোকানে ঠিক একইভাবে চুরির অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, একটি মহিলা গ্যাং ঘোরাফেরা করছে। তারা ক্রেতা সেজে নেকলেস, চেন, লকেট লোপাট করছে। ঘটনা তদন্তে পুলিশ। মালদা থেকে সুব্রত ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। এবার দত্তপুকুরে নজর রাখবো।
এক কোপে দেহ থেকে মুন্ডু আলাদা করে দেওয়া হয়েছে, এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ময়না তদন্তের পর। কিন্তু কে এই ব্যক্তি, কি কারণে খুন হয়েছে, এগুলো এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি, কারণ মুন্ডুরই তো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে একটা সূত্র পাওয়া গিয়েছে। আচ্ছা, এই সূত্র থেকে কোথাও কি রহস্যের সমাধান হতে পারে? মাঝখানে 3 দিন কেটে গেছে, গন্ধ শুকে গেছে পুলিশ কুকুর, ঢু মেরে গেছেন পুলিশের বাঘা বাঘা অফিসাররা, খালের জলে ডুবুরি নামিয়ে দফায় দফায় চলছে তল্লাশিও। কিন্তু এখনো পর্যন্ত দত্তপুকুরের ছোট জাগুলিয়ায় খুন হওয়া ব্যক্তির মুন্ডুর খোঁজ মেলেনি। এই জায়গায় তো ডুবুরি নামিয়েছিল। হ্যাঁ নামিয়েছিল, হ্যাঁ ছিলাম, আমি তো আমি সারাদিনই ছিলাম। কি মনে হচ্ছে, 2 দিন অতিক্রান্ত হয়ে গেল? মনে হচ্ছে সব দিকে ফেলেনি, ওরা নিয়ে বেরিয়ে গেছে। এরই মধ্যে দেহের ময়নাতদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। এক কোপে ধর থেকে আলাদা করা হয় মাথা। এর থেকে তদন্তকারীদের অনুমান কোনো ধারালো অস্ত্র দিয়ে ব্যক্তিকে খুন করা হয়েছে, যে অস্ত্র সাধারণত কসাইরা ব্যবহার করে থাকে এবং খুনি যথেষ্ট শক্তিশালী। গোটা দেহের নমুনা ভিসেরার জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে আর কি কি তথ্য উঠে আসে তার অপেক্ষায় তদন্তকারীরা। খুনের ধরন দেখে আতঙ্কিত স্থানীয়রা। আতঙ্কিত, সত্যি তাই। যা ঘটনা ঘটেছে বলার কোনো আর সীমা নেই, জানো। এই যা ঘটেছে, আমি কালকে আমার শালার মোবাইলে দেখলাম, আরে বাপরে বাপরে, দেখে আমার ভয় লাগছে যে অবস্থা। এই যে পুলিশ প্রশাসন 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। কাটা মুন্ডু উদ্ধার নিয়ে পুলিশ সম্পূর্ণ অন্ধকারে রয়েছে, এখনো পর্যন্ত মুন্ডু উদ্ধার হয়নি। তাহলে মুন্ডু উদ্ধার না হলে কিভাবে তার চিহ্নিতকরণ হবে, এসব নানা প্রশ্ন রয়েছে। যে কথা চিকিৎসকরা বলছেন ধারালো অস্ত্র ব্যবহার করা হচ্ছে, তাহলে সেই অস্ত্র কোথায়, তাহলে অস্ত্র এবং মুন্ডু নিয়ে কারা চলে গেল, কি উদ্দেশ্যে খুন, এসব নানা প্রশ্নের উত্তর পুলিশের কাছে নেই। একটা সূত্র অবশ্য মিলেছে, খুনের কিনারা করতে সেই সূত্র ধরেই এগোচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দত্তপুকুরে নিহত ব্যক্তির বাঁ হাতে উল্কি রয়েছে, তাতে একটি লাভ সাইন এবং ইংরেজিতে লেখা বি রয়েছে। এই ট্যাটুই হচ্ছে পুলিশের অস্ত্র, যা ইতিমধ্যে বেশ কতগুলো থানাতে পাঠানো হয়েছে। সেখানকার পরিবাররা এসছেন, তারা এসে তাদের নিখোঁজ ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির মিল পাননি। ফলত শনাক্তকরণের জায়গায় এখনো পর্যন্ত পুলিশ পৌঁছাতে পারেনি। কার দেহ পুলিশ নিশ্চিত নয়। শুধু ওইভাবে বোঝা যায়নি, সব পুড়ে পুড়ে গেছে, তো সেরকম ভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু ইনি নন, তবে যেটা আইডেন্টিফাই করেছে আমাদের বডি নয় এটা। না, হাত পাগুলো তো এমনি চিনি, কিন্তু ইনি নন। আমার স্বামী, আমি হাত পা চিনি, ইনি নন। হাত পা তো পুড়ে গেছে, হাতের আঙুল টাঙুলগুলো একটু বোঝা যাচ্ছে, কিন্তু ইনি নন। সরস্বতী পুজোর সকালে ক্ষেতের মধ্যে থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয়েছিল দেহ। 3 দিনেও স্থানীয় থানায় কোনো নিখোঁজ ডায়েরি হয়নি। তাই মনে করা হচ্ছে খুন হওয়া ব্যক্তি স্থানীয় কেউ নন, বহিরাগত। এক কোপে তার মাথা কাটল কারা, মুন্ডুর মতোই সেটাও রহস্যে মোড়া। সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এক কোপে ধর থেকে মাথা আলাদা। দত্তপুকুরের ঘটনা শুনে সবাই শিউরে উঠছেন। অবাক হওয়ার কি শেষ আছে? বারুইপুর থেকে 900 গ্রাম হেরোইন সহ 2 পাচারকারীকে পুলিশ গ্রেফতার করেছে এবং সঙ্গে পাওয়া গিয়েছে 26 লক্ষ টাকার নগদ। ঠিক পাশের বাড়িতে প্রায় 1 কেজি হেরোইন রাখা ছিল, শুনে আঁতকে উঠছেন প্রতিবেশীরা। বারুইপুরের খোদার বাজার মণ্ডলপাড়া। এই 4তলা বাড়িটি এক হোমিওপ্যাথি ডাক্তারের। এই বাড়িরই একতলায় বছরখানেক ধরে ভাড়া থাকেন উস্তির বাসিন্দা মোকলেশ শেখ। সেখানেই হানা দেয় রাজ্য পুলিশের STF। সকাল থেকে রাত দিনভর তল্লাশিতে উদ্ধার 900 গ্রাম হেরোইন, যার আনুমানিক বাজার দর প্রায় 1 কোটি টাকা। বাজেয়াপ্ত করা হয় 26,44,000 টাকা নগদ আর বিপুল পরিমাণ সোনার গয়না। গ্রেফতার করা হয় মোকলেশ ও তার শাশুড়ি সেরিনা বিবিকে। সূত্রের খবর, মাদক বাহকের কাজ করতেন সেরিনা। শিরিনা বিবি তাকে উস্তি থানা থেকে গ্রেপ্তার করা হয়। উস্তি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় যে মোকলেশুলের শাশুড়ি, যে নাকি মূলত ড্রাগ বাহক হিসেবে কাজ করত, মানে এই নিষিদ্ধ মাদক পাচারকারী হিসেবে কাজ করত। তাকে প্রথমে গ্রেপ্তার করা হয়, সেখান থেকে টিপস পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এখানে তারপর পৌঁছায় পুলিশ, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, বারুইপুর থানা পুলিশের সঙ্গে মিলে এই জায়গায় রীতিমতো তল্লাশি চালানো হয়। মোকলেশদের উপর আগে থেকেই সন্দেহ ছিল প্রতিবেশীদের। এলাকায় বেশি মিশতেন না, আনাগোনা ছিল বাইরের লোকেরও। একদম উল্টো দিকের বাড়ি, লোকজন কি যাতায়াত করতে? অল্প বয়সী ছেলে। হ্যাঁ হ্যাঁ,
সব সময় এটা দিয়ে যাওয়া আসা করতো। প্রথম আমার হাজব্যান্ড পলায়, তারপর থেকে করায়, তারপর বন্ধ করেছে এদিক থেকে, তারপর ওদিক থেকে যাওয়া আসা করতো। জল দিতেন মানে খুবই ভীষণ। যেমন 3টে ড্রাম তো পড়ে আছে ভেতরে, 3টে ড্রাম পড়ে আছে আপনার। আর ওই ঘরে যখন যেতেন তখন বুঝতে পারেনি ওই ঘরে কোটি কোটি টাকার জিনিস আছে। আমি যেতাম ওই ঘরটা সবসময় তালা ঝুঁকে দেওয়া। কথাবার্তায় কোনো কিছু না না মানে একদমই না। চালচলন মানে কি সবসময় শোনার ফোন, একদম মনে এইসব কানে শোনা রুম ফোন পুরো। এখানেই শেষ নয়, 2 মাস আগেই প্রায় 26 লাখ টাকায় লটারির দোকান কিনেছিল মোকলেশ। সেখানেও পৌঁছে গিয়েছিলাম আমরা। শেখ লটারি সেন্টারটা কার? লটারি সেন্টারটা হলো উস্তির বাড়ি। উস্তির বাড়ি এখানে এটা ভাড়া থাকে। নতুন শহরে না কি আছে? হ্যাঁ হ্যাঁ, ভাড়া থাকে। ওই হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়িতে ভাড়া থাকতো। আচ্ছা, মোকলেশুল শেখ নামটা আমি কি বলবো। আচ্ছা, ওটা কতদিন হলো দোকানটা কিনেছে? ওইটা কি ওর নিজের দোকান না ভাড়া নিয়েছিল? না, কিনেছে। মাস দিয়ে তাদের মানে কি। কিছুটা দূরেই একটি মুদির দোকানও নাকি মোকলেশের। এই দোকান যে মোকলেশেরই সেটা আপনাদের কিভাবে প্রমাণ করবো? দেখুন, আমি যে শেখ লটারি সেন্টারের ছবি তুলে এনেছি, সেই শেখ লটারি সেন্টার ওই মোকলেশ কিনেছে। সেই শেখ লটারি সেন্টারের সামনে যে ফোন নাম্বার ছিল, এই রকমারি স্টোরসের সামনেও দেখুন সেই একই ফোন নাম্বার। অর্থাৎ এটা প্রমাণিত যে এই দোকানটাও মোকলেশ শেখের ছিল। মাদক কারবারের টাকাতেই কি এতগুলো দোকানের মালিক? এমন জনবহুল এলাকায় বাড়ি ভাড়া নিয়ে দেদার ড্রাগের ব্যবসা চলছিল। প্রশাসন কি কিছুই টের পায়নি? সবসময় বলবো যে ভাড়া দেওয়ার আগে অবশ্যই পুলিশের কাছেও তারা বাড়িওয়ালা তাদের পুরো ডিটেলসটা পুলিশের কাছেও দেবে এবং সেই মতো পঞ্চায়েত অফিসেও দিলে আমাদের এগুলো খোঁজখবর রাখতেও সুবিধা। পিছনে আর কারা জড়িত, কত বড় চক্র, তদন্তে গোয়েন্দারা। বারুইপুর থেকে শর্মিষ্ঠা ও অভিজ্ঞানের রিপোর্ট, TV9 বাংলা। আইনে শৃঙ্খলা নেই। আচ্ছা, হাসপাতালে শৃঙ্খলা আছে তো? উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছবিটা দেখলে অন্তত সে প্রশ্নটা মাথায় আসতে বাধ্য। তার কারণ রোগীর পরিজন, বিশেষত প্রসূতি বিভাগের রোগীর পরিজনরা অভিযোগ করছেন যে এক শ্রেণীর অস্থায়ী কর্মচারী তারা নাকি একেবারে মৌরসি পাট্টা বিছিয়ে বসেছে। তাদের টাকা না দিলে পরিষেবা মিলছে না, এমন গুরুতর অভিযোগও তারা করছে। যদিও আপনারা যদি দেখেন, কোনো সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা যে প্রথমবার ঘটছে তা নয়, কিন্তু একটি ভিডিও সামনে আসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সেই ছবি আরও প্রকট হয়েছে। তোবার ফোন করে না, রেড চার্ট মেনে টাকা নেওয়ার অভিযোগ, উত্তরবঙ্গ মেডিকেলে অবাক কাণ্ড। প্রসূতি বিভাগে অস্থায়ী কর্মীরা রোগীর পরিজনদের থেকে টাকা চেয়ে ব্যতিব্যস্ত করার অভিযোগ উঠছে। রোগীর পরিবারকে পরিষেবা দিতে টাকা দাবি করছেন অস্থায়ী কর্মীদের একাংশ। প্রসূতি বিভাগে দীর্ঘদিন ধরে কয়েকজন অস্থায়ী কর্মী মৌরসি পাট্টা তৈরি করে ফেলেছেন। ওই কর্মীদের প্রসূতি বিভাগ থেকে অন্য বিভাগে সরানোর নির্দেশ এলেও তা কার্যকর হয়নি। রোগীদের ওষুধ খাওয়ানো, ক্যাথেটার পরানো সব কাজের জন্য রোগীর আত্মীয়দের গাঁটের করি খরচ করতে হচ্ছে। প্রসূতি বিভাগের বাড়ির লোকের থেকে টাকা নেওয়া হচ্ছে। এরা তাদের বলে বিভিন্ন ধরনের কাজ করছে, ভেতরে নোংরা কাজ করতে হচ্ছে, এই করতে হচ্ছে, সেই করতে হচ্ছে, পেশেন্ট শিফটিং করতে হচ্ছে। এটা কোনো সীমিত হয় না। টিপসের কোনো টিপস তো বলা যাবে না, এটা হচ্ছে অবৈধভাবে টাকা নয়, এটা টাকা দিতে বাধ্য হয়। এখন একটা যদি প্রসব হলো, তার একটা খুব খুশির খবর, সে যদি টাকা দিতে না পারে একটা অভিশাপ দিয়ে দিচ্ছে। টাকাটা নিচ্ছে ওখানকার যারা কর্মচারী আছে, অস্থায়ী কর্মচারীরা আছে। একটা ভিডিওকে সামনে রেখে ওই কর্মীদের বিরুদ্ধেই সরব অস্থায়ী কর্মীদের একাংশ। চিকিৎসারত প্রসূতিদের প্রতিটি ক্ষেত্রে পরিষেবা পেতে অস্থায়ী কর্মীদের নাকি বিপুল পরিমাণ টাকা দিতে হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন অস্থায়ী কর্মীদেরই একটা অংশ। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়ার্ডে যে অস্থায়ী কর্মীরা বেসরকারি সংস্থার মাধ্যমে এসে কাজ করছেন তাদের বদলি হয় না। তারা দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডে থাকায় কার্যত তাদের মৌরসি পাট্টা চলছে। মানে এমন একটা পরিস্থিতি, মানে ডিউটি করার মতো ওখানে ইসে নাই স্যার। আমাদের যে 3 জনকে দেওয়া হয়েছে, ওখানে ওরা বলছে আমরা 3 জনকে এখানে ধরতে দিব না এবং ডিউটি করতে দিব না, যদি কিছু করার থাকে তোমরা করে নাও। অভিযোগ, নতুন রোস্টার হলেও অভিযুক্ত কর্মীরা অন্য ওয়ার্ডে যান না। এক কথায় তারা হাসপাতালের নির্দেশ দিনের পর দিন অমান্য করছে। অসাধু কর্মীদের মৌরসি পাট্টা ভাঙতে গেলেই বাধা আসছে, জানালেন খোদ মেডিকেল সুপার। নানান ধরনের এর মধ্যে বাধা বিপত্তি আছে, এটা নিয়ে অনেকবার করে বলা হয়েছে, ডিউটি দেওয়া সত্ত্বেও তারা করছে না। সেরকম হলে তাহলে এজেন্সির সঙ্গে কথা বলে তাহলে দরকার হলে আরো কড়া স্টেপ নিতে হবে। সন্তান জন্মালেও টাকা গুনতে হচ্ছে রোগীর পরিজনকে, টিপসের নামে চলছে তোলাবাজি।
সব জেনেও কেন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, প্রশ্ন তুলছে অস্থায়ী কর্মীদের একাংশ। যারা কাজ করছেন একদম নিচের তলায় অস্থায়ী কর্মীরা, তাদের বদলি করতে গেলেই বারংবার বাধা আসছে। তবে চেষ্টা করা হচ্ছে সেই সব বাধা কাটিয়ে পুরো পরিষেবাকে নিখরচায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। অনেক পাপ কাজের খবর তো দেখলেন, এবার একটু পুণ্য কুম্ভের দিকে নজর রাখা যাক। কারণ সেখানে গিয়েই কুম্ভে গিয়ে পুণ্য স্নান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে রীতি মেনে, নিয়ম মেনেই তার এই পুণ্য স্নান। সেসব তো ঠিক আছে, কিন্তু তার এই স্নান নিয়েই যত বিতর্ক। বিরোধীরা বলছে আজকে দিল্লির ভোট, সেই ভোটের দিনেই তার এই কুম্ভ স্নান নিয়ে একটা বিতর্ক কিন্তু তৈরি হয়েছে। বিরোধীরা যে যাই বলুক, বিজেপি এসবে পাত্তা দিতে নারাজ। দিল্লিতে ভোটের দিনে প্রয়াগরাজে প্রধানমন্ত্রী, বিশেষ ভোটে চেপে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে পৌঁছন ত্রিবেণী সঙ্গমে। সকাল 11টায় শুরু পুণ্য স্নান। এর আগে মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যা এবং বসন্ত পঞ্চমীতে অমৃত স্নানে সেরেছেন অসংখ্য মানুষ। সামনে আসছে মাঘী পূর্ণিমার অমৃত স্নানও। তবে প্রধানমন্ত্রী বেছে নেন বুধবারকেই। দিনটি নিয়ে আগে থেকেই বিতর্ক, কারণ বুধবারই দিল্লিতে বিধানসভা ভোট। বিজেপির দাবি বুধবার মাঘী অষ্টমী তিথি পড়েছে। পুরাণ অনুযায়ী এদিন প্রাণত্যাগ করেছিলেন ভীষ্ম। সেই জন্যই পুণ্য স্নানের জন্য এই দিনটিকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও বিরোধীরা এই কথা মানতে নারাজ। তাদের দাবি দিল্লির ভোটকে সামনে রেখেই এই দিনটি বেছে নেওয়া হয়েছে। जब लोकसभा का चुनाव चल रहा था तो जाके कंदरा में बैठ गए थे, हिमालय की गुफा में बैठ गए थे। कहीं चुनाव होता है तो जाके बगल में उद्घाटन करने लगते हैं। तो ये प्रधानमंत्री पद की गरिमा गिरा के ये कई बार कर चुके हैं, तो मुझे मालूम था इसका इस्तेमाल। बड़ी अच्छी बात है, डुबकी लगानी चाहिए, इसमें बुरी बात क्या है, लेकिन कई और चीजों में भी डुबकी लगानी चाहिए। কুম্ভ স্নানের আগে দিল্লির ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে লিখেছেন, গণতন্ত্রের এই উৎসবে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করুন এবং নিজেদের ভোট দিন। আগেই কুম্ভে পুণ্য স্নানে সেরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দুদিন পরেই মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জনের মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনার পরেই মহাকুম্ভের ব্যবস্থাপনায় যোগী প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগ ওঠে উত্তরপ্রদেশ সরকার মৃতের সংখ্যা লুকোচ্ছে। তা নিয়ে গত সোমবার সংসদে বাজেট অধিবেশনে সরব হন বিরোধীরা। এই আবহে মোদির পুণ্য স্নান নিয়েও কম জলঘোলা হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দিল্লি বিধানসভার ভোটটা ঠিক কেমন হলো, আজ গোটা দেশের নজর ছিল সেই দিকে। কেজরিওয়ালের জেলযাত্রা এবং জেল মুক্তির পর এই প্রথম দিল্লি বিধানসভার নির্বাচন। ৭০টা বিধানসভা আসন আছে দিল্লিতে। অনেক ইস্যু ছিল, কিন্তু লড়াই মূলত তিন পক্ষের মধ্যে, আপ, বিজেপি এবং কংগ্রেস। এবার কি দিল্লি দরবারে প্রত্যাবর্তন, নাকি পরিবর্তন, নাকি নতুন ইতিহাস কিছু দেখতে পাবো আমরা? শনিবার দিন রায় বেরোবে দিল্লি বিধানসভা নির্বাচনের। ১.৫ কোটি মানুষ কার দিকে রায় দিচ্ছেন জানা যাবে শনিবার। দেশের রাজধানীতে বিধানসভা ভোট, প্রেস্টিজের ভোট, হেভিওয়েটদের ভোট, উত্তর ভারতে আগামী রাজনীতির দিশা দেখানোর ভোট। তাতে এবার বিজেপি বাজিমাত করতে পারে বলে একাধিক বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত। নির্বাচন কমিশন সূত্রের খবর, দিল্লিতে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৫৮%। ভোট পর্ব মিটতেই চর্চা শুরু একাধিক বুথ ফেরত সমীক্ষা নিয়ে। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার ম্যাজিক ফিগার ৩৬। ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, দিল্লিতে ম্যাজিক ফিগার পেরিয়ে যেতে পারে বিজেপি। ৩৯ থেকে ৪৫টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে তাদের। আম আদমি পার্টি ২২ থেকে ৩১টি আসনে জিততে পারে বলে ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত। অন্তত একটি আসনে জিততে পারে কংগ্রেস। পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, এবার দিল্লিতে বিজেপি ৫১ থেকে ৬০টি আসনে জিততে পারে। ১০ থেকে ১৯টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে আম আদমি পার্টি। এবারও কংগ্রেসের হাত শূন্যই থাকতে পারে বলে ইঙ্গিত পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষায়। পি মার্কের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ৩৯ থেকে ২৯টি আসনে গেরুয়া শিবিরের জয়ের সম্ভাবনা রয়েছে। ২১ থেকে ৩১টি আসনে জিততে পারে আম আদমি পার্টি। একটি আসনে কংগ্রেসের জয়ের সম্ভাবনা আছে বলে পি মার্কের বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত। চাণক্য স্ট্র্যাটেজির বুথ ফেরত সমীক্ষায় বিজেপি ৩৯ থেকে ৪৪টি আসনে জয় পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে। ২৫ থেকে ২৮টি আসন যেতে পারে আম আদমি পার্টির ঝুলিতে।
2 থেকে 3টি আসন কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে বলে চাণক্য স্ট্র্যাটেজি সমীক্ষা ইঙ্গিত। हम कई दिन से कह रहे थे कि दिल्ली की जनता व्यवस्था परिवर्तन चाहती है, भ्रष्टाचार मुक्त शासन चाहती है, दिल्ली की जनता विकास चाहती है, डेवलपमेंट चाहती है, और डेवलपमेंट गुड गवर्नेंस माननीय प्रधानमंत्री जी दे सकते हैं। इसलिए मेरा विश्वास है डबल इंजन की सरकार, भाजपा सरकार। हमें जो बहुमत मिला, जो सीटें मिली 2013 में, फिर 15 में, फिर 20 में, वो एग्जिट पोल में कहीं नहीं थी। और अभी आपने हरियाणा के एग्जिट पोल के नतीजे भी देखे हैं, तो इंतजार करो। পিপলস ইনসাইটের বুথ ফেরত সমীক্ষায় 40 থেকে 44টি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে। আম আদমি পার্টি জয়ী হতে পারে 25 থেকে 29টি আসনে। কংগ্রেস একটি আসন পেতে পারে বলে পিপলস ইনসাইটের সমীক্ষা ইঙ্গিত। 36 থেকে 44টি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা ডিভি রিসার্চের বুথ ফেরত সমীক্ষায়। 26 থেকে 34টি আসনে জিততে পারে আম আদমি পার্টি। জেভিসির বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দিল্লি এবার বিজেপির। 35 থেকে 40টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে। এই সমীক্ষা অনুযায়ী আম আদমি পার্টি জিততে পারে 32 থেকে 37টি আসনে। একটি আসন কংগ্রেসের ঝুলিতে যাওয়ার সম্ভাবনা। अच्छा हम लोगों ने चुनाव लड़ा है। जिस कांग्रेस को दिल्ली में कुछ नहीं समझा जाता था, उसने सारी समीकरण बदले हैं, और अगर आप सारे समीकरण बदलने के स्तर पर आते हैं तो फिर आदमी कहीं भी जा सकता है। আম আদমি পার্টির 10 বছরের সরকার, প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া, দুর্নীতির অভিযোগ, প্রতিশ্রুতির বন্যা, রাজনৈতিক আক্রমণ, প্রতি আক্রমণ। এবার দিল্লি বিধানসভার ভোট কার্যত কুরুক্ষেত্রের যুদ্ধ। আম আদমি পার্টি, বিজেপি আর কংগ্রেস যুযুধান সব পক্ষের সামনেই ইতিহাস গড়ার হাতছানি। মনে রাখতে হবে, বুথ ফেরত সমীক্ষায় যে সবসময় মিলে যায় এমনটা কিন্তু নয়। এই পদ্ধতি ভোটারদের মনের আঁচ পাওয়ার চেষ্টা মাত্র। ভোটের চূড়ান্ত ফল জানা যাবে শনিবার 8ই ফেব্রুয়ারি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দিন কয়েক আগেই আপনাদের দেখিয়েছিলাম ভারতের উচ্চতম রেল সেতু হয়ে ছুটছে বন্দে ভারত। ট্রেনে চেপে সোজা কাশ্মীর। ভারতীয় রেল এক নতুন মাইল ফলক ছুঁতে চলেছে, যা সময়ের অপেক্ষা। আর এবার দক্ষিণতম বিন্দুতে। ওয়াইজও খুব ভালো যে সমুদ্রের উপর থেকে ট্রেনটা আসছে, এটা একটা বেশ সুন্দর রোমাঞ্চ ব্যাপার। সমুদ্রের উপর দিয়ে রেল ব্রিজে করে আসা, বাবা হর হর মহাদেবের কাছে পৌঁছানো, এটা একটা আলাদা একটা ঐতিহ্য। উত্তাল বঙ্গোপসাগর, নীল জলরাশি, তার উপর রেল ব্রিজ। আবার দেশের দক্ষিণ প্রান্ত পর্যন্ত ছুটবে ট্রেন, আর জাহাজ হেলে উঠে যাবে ব্রিজ। কয়েকদিনের অপেক্ষা, ফের ট্রেনে করে পৌঁছে যাওয়া যাবে তামিলনাড়ুর রামেশ্বরমে। ট্রায়াল রান হয়েছে ভালোভাবেই। এসে গেছে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র। এবার সমুদ্র সেতুর ওপর ট্রেনের চাকা গড়ানোর পালা। ভারতীয় রেলের ইতিহাসে অন্যতম মাইলস্টোন হচ্ছে এই পাম্বান রেল ব্রিজ। ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরমকে যুক্তে এই পাম্বান রেল ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। শতাব্দী প্রাচীন পাম্বাম ব্রিজ দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয় বছর তিনেক আগে। তার ফলে রামেশ্বরম পৌঁছতে সড়ক পথে যেতে হতো এলাকাবাসী থেকে পর্যটকদের। সমুদ্রের ওপর রেল সেতুর একদিকে মণ্ডপম, অন্যদিকে পাম্বান। তামিলনাড়ুর রামনাথপুরম জেলার একটি শহর হল মণ্ডপম। ভারতের মূল ভূখণ্ডের অন্তর্গত এই মণ্ডপম থেকে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে অবস্থিত সমুদ্রে ঘেরা রামেশ্বরমের পাম্বাম দ্বীপ পর্যন্ত দীর্ঘ যে রেল সেতু হচ্ছে তা পাম্বাম সেতু নামে পরিচিত। শতবর্ষ প্রাচীন যে পরিত্যক্ত পাম্বান ব্রিজ রয়েছে তার সমান্তরালেই নতুন ব্রিজ তৈরি হচ্ছে। অত্যাধুনিক এই সমুদ্র সেতুর দৈর্ঘ্য 2.1 কিলোমিটার। 333টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে ব্রিজটি। বঙ্গোপসাগরের প্রায় 38 মিটার গভীর পর্যন্ত স্তম্ভের গাঁথনি রয়েছে। ব্যবহার করা হয়েছে 4500 মেট্রিক টন স্টিল। জং প্রতিরোধী ব্যবস্থা রয়েছে রেল ব্রিজের স্তম্ভ ও প্রতিটি অংশে, যা 100 বছর পর্যন্ত ব্রিজটির স্বাস্থ্য ঠিক রাখবে। এই রেল সেতু তৈরিতে খরচ হয়েছে 531 কোটি টাকা। এই পাম্বান ব্রিজের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডবল লাইন চালু হওয়া, অর্থাৎ আপ এবং ডাউন দুটি লাইনই থাকছে এই পাম্বান ব্রিজের ওপরে, যা কিন্তু পুরনো ব্রিজটিতে ছিল না। এটি দেশের প্রথম ভার্টিক্যাল লিফট সেতু। মার্কিন যুক্তরাষ্ট্র বা লন্ডনের মতন প্রথম ভার্টিক্যাল বা উল্লম্ব রেল ব্রিজ পেতে চলেছে দেশ। অর্থাৎ জাহাজ এলে এই সেতু স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে যাবে, আবার নেমেও যাবে।
জাহাজ চলাচলের জন্য ব্রিজের মাঝের অংশটি প্রায় 17 মিটার উল্লম্বভাবে উপরের দিকে উঠে যাবে। যে টাওয়ার দিয়ে ব্রিজের অংশটি উল্লম্বভাবে উঠবে তার উচ্চতা 34 মিটার। জাহাজের গতিবিধি বুঝতে করা হয়েছে এই বিশেষ ব্যবস্থা। ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমে ধীরে ধীরে উপরে উঠবে সেতু। উপসাগর দিয়ে জাহাজ চলাচল করবে তখনই এই অংশটি প্রায় 17 মিটার পর্যন্ত উপরের দিকে উঠে যাবে। জাহাজ যখন চলে যাবে আবার সেটি নেমে যাবে। মূলত উপসাগরের দিক থেকে শ্রীলঙ্কার দিকে যেসব জাহাজ চলাচল করবে সেটা কিন্তু এখান থেকেই তাদের যাতায়াত করতে হবে। Gantry method we done for 234 piles, 27 piles through a normal method of dumping boulders and conventional, and balance 23 into 3, we can say 99 piles by barge mounted by a hydraulic rig done piling method. অত্যাধুনিক এই সমুদ্র সেতুতে ট্রেন ভালো গতিতেই যাবে। সমুদ্র সেতুর উপর দিয়ে ট্রেন ছুটবে 75 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর পাম্বাম থেকে মণ্ডপম সেকশনে ট্রেন চলবে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়। রামেশ্বরম ও দেশের প্রধান ভূখণ্ডের মধ্যে রেল যোগাযোগের ক্ষেত্রে এই ব্রিজ হয়ে উঠবে একটি বড় মাধ্যম। তার ফলে সাধারণ মানুষ থেকে পর্যটক সবাই অত্যাধুনিক পাম্বাম ব্রিজ চালু হওয়ার অপেক্ষায়। মণ্ডপম পর্যন্ত আমাদেরকে বাই বাস আসতে হলো। এবার যদি এই ট্রেন রুটটা চালু থাকতো তাহলে আমাদের ট্রাভেলটা অনেক বেশি কমফোর্টেবল হতো। রেল ব্রিজটার জন্য মানে আমাদের খুবই একটা আশা যে তাড়াতাড়ি চালু। সমুদ্রের উপর দিয়ে রেল ব্রিজে করে আসা, বাবা হর হর মহাদেবের কাছে পৌঁছানো, এটা একটা আলাদা একটা ঐতিহ্য। তো দ্রুত সম্ভব চালু হয়ে যাক এবং ট্যুরিস্টদের বা পর্যটকদের ক্ষেত্রে ওদের সুবিধা হয়, অনেক সুবিধা হয় এটা আর কি। কবে চালু হবে এই অত্যাধুনিক রেল সেতু? সূত্রের খবর আর কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে দেশের দক্ষিণ প্রান্তের সমুদ্র সেতু। মূলত ভারতের রেল মন্ত্রক এবং দেশের সরকার এই রেল ব্রিজকে আরও আধুনিক করে তুলেছে পর্যটন ক্ষেত্রে আরও বিকাশ ঘটানোর জন্য, এবং সাধারণ মানুষে যারা থাকে রামেশ্বরমের দ্বীপের দিকে তারা যাতে সহজে যাতায়াত করতে পারে সেই কারণে এই রেল ব্রিজের গুরুত্ব সর্বাধিক। টেনশনে পড়লে নাওয়া খাওয়া যেন মাথায় উঠে যায়, তাই না? আপনারও হয়তো, বাঘেরও হয়। আরে একটি শূকরকে ধাওয়া করতে গিয়ে তাকে ধরতে গিয়ে পেঞ্চ অভয়ারণ্যের একটা বাঘ সে গিয়ে পড়লো একটা কুয়োয়। এক কুয়োয় একটি বুনো শূকর এবং বাঘ, কিন্তু তাও খাওয়ার চেষ্টা করলো না বাঘ বাহাদুর সেই শুয়োরকে, কারণ তখন নিজের জান বাঁচাতে ব্যস্ত বাঘ বাহাদুর। বাঘে গরুতে এক ঘাটে জল খায়, বাংলায় এই প্রবাদ বহুল পরিচিত। কোনো ব্যক্তির দাপট বোঝাতেই এই প্রবাদের ব্যবহার হয়। প্রশ্ন হলো, বাঘ ও গরু সত্যি কি এক ঘাটে কখনো জল খেতে পারে? চায়ের কাপে চুমুক দিতে দিতে তা নিয়ে বিতর্কের ঝড় উঠতেই পারে। তবে বাঘ ও শূকর তারা কিন্তু এক ঘাটেই জল খেয়েছে, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। বিপদের মুখে পড়লে কি না হয়, বাঘও কেঁচো হয়ে যায়। এই ছবিটা তারই উদাহরণ। কুয়োর মধ্যে সাঁতার কেটে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে বাঘ মামা, তার সঙ্গেই প্রাণ ভয় জলে আঁকুপাকু করছে শূকরও। দুজনের মধ্যে খাদ্যখাদক সম্পর্ক। অন্য সময় হলে রক্তারক্তি কাণ্ড ঘটত, কিন্তু কুয়োর ভিতর বিপদের মুখে পড়ে বাঘ তখন প্রমাদ গুনছে। গুটিসুটি মেরে সাঁতরাচ্ছে শূকরটিও। মধ্যপ্রদেশের পেঞ্চ ব্যাঘ্র প্রকল্প এলাকার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়াচ্ছে। শেষ পর্যন্ত বন দপ্তরের তৎপরতায় দুটি প্রাণী প্রাণে বেঁচেছে। কুয়োর ভিতরে খাঁচা ফেলে প্রথমে বাঘটিকে উদ্ধার করেন বনকর্মীরা। জোড়াকাটার তখন হাঁপ ছেড়ে বাঁচার মতো স্বস্তি, তারপর শূকরটিকে উদ্ধার। একেই হয়তো বলে ঠেলার নাম বাবাজি। উদ্ধার কাজের এই ছবি দেখে নেটিজেনরাও বন দপ্তরের প্রশংসায় পঞ্চমুখ। TV9 বাংলা।